আর কিছু সময়ের মধ্যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, আজকের যমুনার বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভিতরে কি ধরনের সমঝোতা বা কি ধরনের বাকবিতণ্ডতা হতে পারে সেই সকল কিছু নিয়ে আলোচনা করব ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, সেই পয়েন্টটা মাঝামাঝি সময় দরকার হবে, এজন্য মনে রাখবেন। এখন কথা হলো সেই পয়েন্টটা কি, আপনাদের মনে আছে 21শে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার যেই মামলাটি, সেই মামলাটি কিন্তু আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত বাংলাদেশে তার শাসন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু সক্রিয় ছিল এবং বিচার কার্য চলমান ছিল। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাজনৈতিক যেই পট পরিবর্তন হলো, সেখানে দেখা গেল সেই মামলাটির রায় হয়ে গেল এবং সেই মামলাটির রায়ে তারেক রহমান সহ অন্য অন্য অভিযুক্ত যেই সকল আসামিরা ছিলেন তারা সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন। এবং এই আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের আমলে যেই সকল মামলা মোকদ্দমা বিএনপির নেতাকর্মী তথা জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, সব মামলারই কিন্তু ইতিমধ্যে রায় হয়ে গেছে। যেমন আপনারা দেখলেন ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি সেও বেকসুর খালাস পেল সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারিক আদালত থেকে। এখন এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। আর সবসময় বিএনপির আমলেও যদি আওয়ামী লীগের নামে কোনো মামলা মোকদ্দমা থাকে, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেটা চলে যাবে, আবার বিএনপির নামে মামলা হবে। আবার এই উপদেষ্টা পরিষদের নামেও দেখবেন ভবিষ্যতে মামলা হবে। এবং আপনি এটা লিখে রাখতে পারেন যে, কথাটা বলে যাই ছোট মুখে বড় কথা, যে রকমের বাংলাদেশের বেগম খালেদা জিয়ার সেই বসত বাড়িটি আওয়ামী লীগ ভেঙে ফেলছিল, তখনই কিন্তু বাংলাদেশে এরকমের গুঞ্জন চলছিল যে এরকমের শেখ হাসিনার বাড়িও ভেঙে ফেলা হবে। এবং সেই গুঞ্জন কিন্তু সত্যি হলো, 32 নম্বর ভেঙে দিল, সুধা সদন ভেঙে দিল। এখন আমার ছোট মুখে একটা বড় কথা বলে যাই যে ভবিষ্যতে দেখবেন গ্রামীণ ব্যাংকের একটা ইট বালুকণাও খুঁজে পাওয়া যাবে না। সেটাও কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট হবে, হয়তো আজ অথবা কাল। এটা প্রকৃতির নিয়ম, বাংলাদেশের নিয়ম হবেই। তো এই রকমের মামলাগুলো এক এক সরকার আমলে এক এক রকমের থাকে, আবার সেটা কিন্তু চলে যায়। এইভাবে তারেক রহমানের মামলাটিও কিন্তু রায় হয়ে গেল এবং তারেক রহমান সহ অভিযুক্ত সকল আসামিরা সেই মামলা থেকে অব্যাহতি পেয়ে গেল। এবার আসি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আবার যমুনায় সর্বদলীয় বৈঠক ডাকছেন সংস্কারের উদ্দেশ্যে। জানি না দেশ বিক্রির কোন সংস্কার তিনি আবার করতে চাচ্ছেন। এবার কিনা এরকমের সংস্কার করে বসেন যে ঢাকা শহর আমেরিকা তার হাতে তুলে দিতে হবে, সেন্ট মার্টিন সহ, এবং মায়ানমারকে মানবিক করিডোর দিতে হবে। সেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া, বা আমেরিকাকে বড় একটা স্পেস দেয়া, বা ভারতের সাথে একটা শত্রুতা কিভাবে করা যায়, এই সকল সংস্কারের বিষয় নিয়েই সম্ভবত সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এখন সেই সর্বদলীয় বৈঠকে তার মনের ভাব তো এটা, কিন্তু সেখানে বিএনপির সাথে যখন বৈঠক করবেন তখন পরিস্থিতিটা কি রকমের হবে সেই বিষয় নিয়ে জাস্ট আমার যে বুদ্ধি জ্ঞান সেটা নিয়ে আলোচনা করতে চাই। তো চলুন চলে যাই ডক্টর মোহাম্মদ ইউনূস বনাম বিএনপিতে। এখন বিএনপির বর্তমান প্রেক্ষাপট দেখেন যে মেয়র ইশরাকের সেই যে মামলার রায়ের পরে তাকে মেয়র হিসেবে দেখতে চাই, এই দাবিতে তার দখলে বর্তমানে ঢাকার রাজপথ। এ কথা অস্বীকার করার কোন রকমের কায়দা নাই। এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন বা সাধারণ মানুষ হিসেবে যেই বলেন, কারণ ঢাকার রাজপথ এখন মেয়র ইশরাকের তার দখলে। এছাড়াও
টোটাল বাংলাদেশ কিন্তু এখন বিএনপির দখলে। বিএনপির তৃণমূলের নেতাকর্মী বলেন, তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী আছেন, বর্তমান সময় বিএনপির দখলে বাংলাদেশ। নামে মাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আছেন এবং তারা বিভিন্ন রকমের মব জাস্টিস সৃষ্টি করে এই টাকা পয়সা ইনকাম করে বিদেশে পাচার করতেছেন। ইতিমধ্যে এই 8 মাসে 90,000 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তাহলে চিন্তা করুন যে তারা কি পরিমাণে দুর্নীতি করতেছে। যদি দেখেন সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেওয়া, মায়ানমারকে মানবিক করিডোর দেয়া বা চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, এই যে আরাকান আর্মিরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে যে ঘিরে রেখেছে এবং তাদের যে আধিপত্য বিস্তার করছে, সেটার পিছনে এই উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূসের যথেষ্ট হাত আছে। এটা এখন আর কেউ জানার বাকি নেই, এটা সবাই জানে। এখন কথা হচ্ছে বিএনপি আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে কেন ঝগড়া বলেন বা ঘূর্ণিঝড় বলেন বা যে বাক বিতণ্ডতা হবে, সেটার কি কারণ? প্রধানতম কারণ হচ্ছে মেয়র ইশরাকের ওই ব্যাপারটা নিয়ে উপদেষ্টা পরিষদের ভিতরে আর বিএনপির ভিতরে যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেটা। দ্বিতীয়তম কারণ হচ্ছে বিএনপি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের তার ক্ষমতায় প্রথম বসার পর থেকেই বাংলাদেশের নির্বাচনের রোড ম্যাপ চেয়ে আসছেন এবং এক্সাক্ট তারিখ ঘোষণা দিতে বলেছেন। সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে নিয়ে যেই ছেলে খেলা করতেছে সেটা বিএনপি মেনে নিচ্ছে না। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার তথা তার উপদেষ্টা পরিষদ, এনসিপি এবং জামাত সবাই কিন্তু একটা ভয় ছিল বিএনপিকে নিয়ে। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে যেই সকল জায়গায় তাদের কার্যক্রমের উপরে বিএনপি বাধা দিচ্ছে, সেই সকল কার্যক্রম কিন্তু তারা করতে পারে নাই। সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রথম অবস্থায় যে বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবে, বিএনপি বলছিল না, এটাতে তারা নাই, অতএব সেখানে নিষিদ্ধ করতে পারে নাই। করিডোর ইস্যুতে বিএনপি বলছে যে না, মায়ানমারকে মানবিক করিডোর দেওয়া যাবে না, করিডোর যেই সকল দেশ দিচ্ছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, প্রত্যেকটা দেশ দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ এই করিডোর নিয়ে কোনো খেলা নতুন করে খেলতে চায় না। সেখানে কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে এই যে পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়া বলেন, সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়া বলেন, এই সকল জায়গায় বিএনপি বাধা দিয়ে রেখেছিল বা ভেটো দিয়ে রেখেছিল বলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সকল সংস্কার করতে পারে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় কিন্তু এটা আছে যে তার সংস্কারগুলো করার বা দেশ বিক্রি করার পরিকল্পনায় কে কে তার বিপক্ষে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে 1 নম্বরে কিন্তু আপনি খুঁজে পাবেন বিএনপি কে, 2 নম্বরে আপনি দেখতে পাবেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তার যে অন্যান্য বাহিনীর প্রধানরা আছেন, যেমন বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এরকমের যারা আছে। এছাড়াও 3 নম্বরে যদি আপনি দেখেন, সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখতে পাবেন, কারণ তিনিও এই সকল ষড়যন্ত্রের কোন রকমের সম্মতি এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয় নাই। এখন এই প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ তারা সব সময় চাইবে যে এই যে কাটাগুলাকে একের পর এক পর্যায়ক্রমে ছেটে ফেলে দিতে। এখন দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের যে 1 নম্বর কাটা তাকে ছেটে ফেলার জন্য কি করলেন? ওই যে প্রথমে যে আলোচনা করছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলাটি, সেটি কিন্তু রায় হয়ে গেল এবং সেই রায়ে তারেক রহমান সহ অভিযুক্ত সকল আসামি মুক্তি পেল। এখন রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল করার অনুমতি পেয়ে গেছেন। এ থেকে কি বুঝলেন? বা আমি বুঝাতে চাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার পথের যে প্রথম কাটাটি বিএনপি, তাকে বর্তমান সময় ছেটে ফেলে দিতে চাচ্ছেন। কারণ যদি রাষ্ট্রপক্ষ এই গ্রেনেড হামলা মামলার যে রায় হয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়ে যায় এবং আপিল করে, তাহলে কিন্তু তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন না এবং বিএনপির ওই সকল যে উচ্চ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন যারা এই মামলার সাথে অভিযুক্ত, তারাও কিন্তু দেশে ফিরতে পারবে না। কারণ তারা এখন যদি দেশে ফিরে এবং এই রায়ের বিরুদ্ধে যদি রাষ্ট্রপক্ষ আবার আপিল করে, তাহলে কিন্তু তারা গ্রেপ্তার হয়ে যাবেন। এখন তাহলে তারা ওই আওয়ামী লীগের জামানায় যদি দেশে ফিরতো যেই হাল হতো, বর্তমান জামানায় দেশে ফিরলেও একই হাল হবে।
তো এক্ষেত্রে তারেক রহমান সহ ওই অভিযুক্ত অন্য আসামিরা কিন্তু দেশে ফিরতে পারছেন না। এদিক থেকে এই যে পথের কাঁটা বিএনপি, 1 নম্বর কাঁটা, তাদেরকে ছেঁটে ফেলার যে পরিকল্পনা, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন। এখন বিএনপি যখনই এই বৈঠকে বসবে একটু পরে, তখন বিএনপি একটা কথাই বলবে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং নির্বাচনের রোড ম্যাপ খুব তাড়াতাড়ি ঘোষণা করতে হবে। এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন রকমের প্রেস ব্রিফিং বলেন, সংবাদ সম্মেলন বলেন, বা নিজের যে পার্সোনাল সোশ্যাল মিডিয়া সাইট আছে যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সেখানে ইতিমধ্যেই বলে রেখেছে যে প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করেন তাহলে বিএনপি নিজেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন এবং ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এই রকমের ঘোষণা কিন্তু বিএনপি তথা তার নেতাকর্মী, দলের যত সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আছে তারা দিয়ে রেখেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইবেন, এবং তিনি তো বলেই রেখেছেন, তিনি কিন্তু তার জায়গা থেকে এক চুলও এদিক ওদিক হয় নাই যে নির্বাচন 2025 সালে করবেন। তার কথা কিন্তু একটাই যে 2026 সালে জুন কিংবা জুলাইতে নির্বাচন হবে। এখন সেটা কিন্তু বিএনপি মেনে নেবে না। এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই যে তারেক রহমানকে দেশে ফেরার পথে যে বাধা, সেটা সৃষ্টি করে দিলেন, যে তার রায়ের বিরুদ্ধে আপিল করার যে অনুমতি সেটা কিন্তু রাষ্ট্রপক্ষ পেয়ে গেল। সেই দিক থেকে তারেক রহমান আর বাংলাদেশে ফিরতে পারছে না। অপরদিকে যদি দেখেন যে পুরা ঢাকা সিটি এখন মেয়র ইশরাকের দখলে এবং পুরো বাংলাদেশ বিএনপির দখলে। এই বিএনপি দলের সকল নেতাকর্মী এবং তৃণমূলের নেতাকর্মীরা যদি ঢাকায় অবস্থান করে একজোটে রাজপথে আন্দোলনে নামে, এই ইউনূস সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না, ভেঙে ক্ষণ হয়ে যাবে। এবং একটা কথা মনে করিয়ে দিতে চাই, এখানে বিএনপির পিছের সারিতেই কিন্তু আওয়ামী লীগ থাকবে। এটা আপনি আমার কথা চোখ বুজে লিখে রাখতে পারেন যে বিএনপির এই যে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ পিছনেই থাকবে, পিছনের সারিতেই থাকবে। তাদের সাথে মিলে এমন ভাবে চাপ প্রয়োগ করবে যে 24 ঘন্টা তো দূরে থাক, 12 ঘন্টাও এই অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব থাকবে না। এই উপদেষ্টা পরিষদের যত সকল লোক আছে, আওয়ামী লীগের পতনের পরে যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় ঝুলিয়ে পিটিয়ে মেরেছে, তাদের অবস্থা এরকমের হবে, একদম এটা হবে, লিখে রাখুন। এখন দেখতে থাকুন যে 2, 4, 5 ঘন্টার ভিতরে বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক পট পরিবর্তন নতুন করে হয়, কে জিতে, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপি। দুই দলই জিততে চাবে। এখন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিবর্তন কি হয়, বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রেক্ষাপট সেটা কি হয়, বাংলাদেশের অবস্থা কি হয়, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।